আগের মতো হচ্ছে? হ্যাঁ, আচ্ছা শুধু আজকে হচ্ছে ওই যে এবার চলো আসো ভাইয়া শোনো, আমরা গত ক্লাসে দেখলাম যে শ্রেণী বিভাগে যখন দেখলাম, এই গত ক্লাসটা কি লাইভে দিছিলাম? আচ্ছা, ওখানে আমরা দেখছিলাম যে শিল্পনীতি, কি দেখছিলাম বলো তো? শিল্পনীতি 2005-এ শিল্পকে 4 ভাগে ভাগ করছে, আবার 2010-এ, 2016-তে কয় ভাগ? 12 ভাগে ভাগ করছে। এখন এগুলোর মধ্যে এই 12 ভাগের মধ্যে আবার এই 4 ভাগ আর 9 ভাগ এগুলো আছে না? আছে সব। এখন আমাদেরকে 2010 এবং 2016টা একটু ভালো করে পড়তে হবে। আবার এদের মধ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি এবং হচ্ছে বৃহৎ, এগুলো নিয়ে আমাদেরকে একদম ভালোভাবে জানতে হবে, কারণ এগুলো থেকে সিকিউ হবে। এগুলো থেকে কি হবে? তারপর বাকি ওই হাইটেক শিল্প, সংরক্ষিত শিল্প, অগ্রাধিকার শিল্প, উচ্চ অগ্রাধিকার শিল্প, বস্ত্র শিল্প, হস্ত তাঁত, সৃজনশীল শিল্প, এগুলো শুধু কাকে বলে জানলে হবে। আবার বুঝো একটু কথাটা, আমরা যে 12 প্রকার শিল্পের কথা বলতেছি, এই 12 প্রকারের মধ্যে এগুলো সম্পর্কে আমাদের একটু ভালো মতো জানতে হবে। আর হাইটেক শিল্প, এই হাবিজাবি হাইটেক সৃজনশীল, বস্ত্র শিল্প, অগ্রাধিকার শিল্প, উচ্চ অগ্রাধিকার শিল্প, সংরক্ষিত শিল্প, এগুলো জাস্ট আমরা কাকে বলে জানলে হবে, কাকে বলে। এখন এই 5টা জিনিস কেন ভালোভাবে জানতে হবে? কারণ দেখো, একটা বিষয় ভালো করে খেয়াল করো, তুমি একটা শিল্প প্রতিষ্ঠান দিলা, ওই প্রতিষ্ঠানটা কি কুটির শিল্প নাকি বৃহৎ, সেটা চেনার জন্য কতগুলো মানদণ্ড আছে। কতগুলো কি আছে বলো তো? এই মানদণ্ড কিসের মানদণ্ড আছে? একটা হচ্ছে অর্থের মানদণ্ড, আর একটা হচ্ছে শ্রমিকের মানদণ্ড। কয়টা মানদণ্ড আছে বলো তো? 2টা। অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বলা দেওয়া থাকবে, নির্দিষ্ট পরিমাণ শ্রমিকের কথা বলা দেওয়া থাকবে। এখন এই 2টা দেখে তোমাকে চিন্তা হবে সেটা কি কুটির হবে নাকি বৃহৎ হবে, সেটা চিন্তা হবে। ওই মানদণ্ডগুলো আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। এই জন্য আমরা একটু ভালো মতো মুখস্থ রাখার চেষ্টা করব। তো প্রথমে আমরা খাতাটাকে এভাবে লিখব। কীভাবে লিখব? শিল্পনীতি 2010, আর এই পাশে থাকবে হচ্ছে শিল্পনীতি 2016। তো প্রথমে আমরা কুটির দিয়ে শুরু করি। কি দিয়ে শুরু করতেছি বাবা? কুটির শিল্প। তো কুটির শিল্প চেনার জন্য কয়টা মানদণ্ডের কথা বলছি বাবা? একটা অর্থের মানদণ্ড, একটা কি শ্রমিকের মানদণ্ড। তো ওরা বলা হচ্ছে কুটির শিল্প, আমরা যদি কুটির শিল্প দিতে চাই, সেক্ষেত্রে কুটির শিল্প দিতে গেলে আমাদের টাকা লাগবে 5 লক্ষ টাকা নিচ্ছে। ক লক্ষ টাকা নিচ্ছে? 5 লক্ষ টাকা নিচ্ছে। আর শ্রমিক থাকবে হচ্ছে সর্বোচ্চ 10 জন। সর্বোচ্চ কয়জন? 10 জন। কোন শিল্পে ভাইয়া? কুটির শিল্পে। এবার বলা হচ্ছে মাইক্রো শিল্প দিতে গেলে, মাইক্রো শব্দের অর্থ কি বলতো? অতি ক্ষুদ্র। বাবা, তোমাদের পরীক্ষায় অতি ক্ষুদ্র শিল্প কাকে বলে আসতে পারে? তো মাইক্রো শিল্প বলতে আসলে এখানেও 2টা মানদণ্ড আছে, একটা অর্থের মানদণ্ড, একটা হচ্ছে শ্রমিকের মানদণ্ড। বলা হচ্ছে মাইক্রো শিল্প দিতে গেলে 5 লক্ষ থেকে, কয় লক্ষ থেকে? 5 লক্ষ থেকে 50 লক্ষ টাকা লাগবে। এবং শ্রমিক লাগবে হচ্ছে 10 থেকে 24 জন। 10 থেকে কয়জন? 24। 5 লক্ষ টাকা নিচ্ছে। তো তোমার
তোমার ব্যবসায় যদি 5 লক্ষ টাকা নিচে থাকে তোমারটা কুটির হবে। আর তোমার এখন তুমি যদি বলো যে স্যার 5 লক্ষ টাকা থাকলে বরাবর, বরাবর তো আসলে হয় না, ঠিক আছে? বরাবর ব্যবসা প্রতিষ্ঠানে এরকম 5 লক্ষ টাকা যে আছে এরকম না, একটু এদিক ওদিক হয়, 19-20 হয়। স্যার এটাও তো 5 লক্ষ টাকা নিচে হবে না, মাইক্রো যেটা অর্থের পরিমাণ। এটা 5 লক্ষ টাকার নিচে, হ্যাঁ, আর এটা এটা 5 লক্ষ থেকে 50 লক্ষ টাকার ভিতরে। লিখছো বাবা? ওর কথাটা বুঝছি, ও ভালো করে দেখে না, ভালো করে দেখে না। এই লিখছো লিখছো ভাইয়া, এই দুইটা লিখো নাই? তাহলে আমরা কুটির শিল্প আর হচ্ছে মাইক্রো শিল্প চিনবো তো? চিনবো। লিখছো? এরপর পরবর্তী ইয়েতে যাচ্ছি। এরপর লিখো ক্ষুদ্র। বাবা খেয়াল করো, একটা বিষয় একদিকে একটু তাকাও। এই কুটির শিল্প বা মাইক্রো শিল্প এগুলোকে আমরা কোনো ভাগে ভাগ করি না, কিন্তু ক্ষুদ্র শিল্পকে আমরা 2টা স্টেপে ভাগ করবো। কয়টা স্টেপে ভাগ করবো? একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং শিল্প, আরেকটা হচ্ছে সেবাদানকারী শিল্প। একটু বুঝিও কথাটা। ক্ষুদ্র শিল্পের মধ্যে যেসব প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে বস্তুগত দ্রব্য উৎপাদন করে। কিগত উৎপাদন? বস্তুগত, যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, ওজন করা যায়। আর কিছু কিছু আছে হচ্ছে কি বলতো, অবস্তুগত, অবস্তুগত দ্রব্য উৎপাদন করে, যেমন ইঞ্জিনিয়াররা, প্রকৌশলী আর কি, তারপর ডাক্তার, শিক্ষক, বিউটি পার্লার, হাবিজাবি যেগুলো আছে সেগুলো হচ্ছে সেবাদানকারী। আর যারা হচ্ছে বস্তুগত জিনিস তৈরি করে তারা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। তো ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে একটা অর্থ লাগবে এবং শ্রমিক লাগবে। সেবাদানকারীর ক্ষেত্রেও আলাদা অর্থ, আলাদা শ্রমিক। ক্ষুদ্র গেল না, এরপর লিখো মাঝারি। এগুলো লিখবো তো, এটাও 2 ভাগে ভাগ করবো। আগে আমরা এটা একটু লিখে ফেলি। ম্যানুফ্যাকচারিং, আর এটা হচ্ছে সেবাদানকারী। আমি বারবার একটা রিকোয়েস্ট করতেছি, ভাই কথা বলিস না, এগুলো এমনিতে বিরক্তকর পড়ালেখা, এগুলো মুখস্থ করা ছাড়া কোনো কিছু না। তার উপরে যদি পেটে পেটে করো, মাথায় গরম হয়ে যাবে। এটা হবে 50 লক্ষ থেকে 10 কোটি, আর এটা হবে 10 কোটি থেকে 30 কোটি। এই তোমরা এরপর নিচে নিচে হচ্ছে বৃহৎটা লিখবা। বৃহৎ, এই নিচে নিচে 5 নম্বরে বৃহৎটাও লিখে বললাম, বৃহৎ শিল্প। তো বৃহৎ শিল্প একইভাবে ম্যানুফ্যাকচারিং এবং হচ্ছে তোমার সেবাদানকারী 2 ধরনের থাকে। এখানে আলাদা অর্থ, এখানে আলাদা। এখানে অর্থ, শ্রমিক। এখানে অর্থ লাগবে হচ্ছে 30 কোটি টাকার অধিক। তুমি যদি একটা বৃহৎ শিল্প দিতে চাও, কয় কোটি টাকার অধিক লাগবে? 30 কোটি টাকার অধিক লাগবে। লিখছো? তুই নড়াচড়া না করিস, তুই নড়াচড়া করলে আবার আমি হ্যাঁ আমি লাইভে লাভ দিছি। লাইভ দিছো? গুড।
আচ্ছা আমরা শ্রমিকগুলো একটু লিখে নিব, একটু লিখে দাও। এটা লিখো 25 থেকে 99 জন। এবং সেবাদানকারী ক্ষেত্রে হচ্ছে এটা 5 লক্ষ থেকে 1 কোটি। আবার কথা বলে এটা হচ্ছে 10 থেকে 25 জন। 100 থেকে 250, 100 থেকে 250 জন। আর এতে টাকা লাগবে 1 কোটি থেকে 15 কোটি। না দেখলে তারা আমি সরে যাব। 50 থেকে 100 জন। এখানে শ্রমিক লাগবে হচ্ছে 250-এর অধিক। $250 জনের অধিক। সেবাদানকারীর ক্ষেত্রে হচ্ছে এটা 15 কোটি টাকার অধিক। এটা হচ্ছে 15 কোটি টাকার অধিক। আর শ্রমিক এখানে তো লিখতে পারতেছি না, তোমরা লিখে নাও। শ্রমিক লাগবে হচ্ছে তোমার 250 জনের অধিক, না সরি 100 জনের অধিক। আচ্ছা গৃহশিল্পটা আমি আরেকটু ওদিকে লিখে দিই, অনেকের আবার সমস্যা হতে পারে যারা ইউটিউব থেকে দেখবে। অনেকে আবার ইউটিউবে আছে কাস্টমার। গৃহশিল্প আমি তাহলে এদিকে লিখে দিচ্ছি, হ্যাঁ নাকি পরবর্তী ইয়েতে লিখবো? মানে যারা হচ্ছে বস্তুগত উৎপাদন করে তাদেরকে বলা হয় ম্যানুফ্যাকচারিং, যারা হচ্ছে অবস্তুগত দ্রব্য উৎপাদন করে তাদেরকে বলা হয় সেবাদানকারী। এই লিখছো বাবা? বৃহৎটা লিখে ফেলছো? বৃহতের ক্ষেত্রে কয় ধরনের বলছি? একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, একটা হচ্ছে সেবা। ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে অর্থ কত বলছি? 30 কোটির অধিক লাগবে। এই ফোলা 250 জনের অধিক নাকি ভাই? সেবাদানকারীর ক্ষেত্রে অর্থ লাগবে কত? লাগবে হচ্ছে 15 কোটির অধিক। এটা হচ্ছে 100 জনের অধিক, মানে 100 জনের বেশি লাগবে শ্রমিক। লেখা শেষ? এটা মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা টেকনিক বলি। তোমাদের অনেকের মনে হতে পারে যে এত কষ্ট করে স্যার এগুলো কেমনে মনে রাখবো। লিঙ্ক আছে, আমরা শুধু 4টা সংখ্যা মনে রাখবো, 5, 50, 10, 30। কি বলেছি বলো তো? আমরা শুধু ম্যানুফ্যাকচারিংটা বেশি মনে রাখবো। কোনটা মনে রাখবো বলো তো? ম্যানুফ্যাকচারিং। তোমরা মিলাবা কুটির শিল্পে। বাবা কোন শিল্পে বাবা? দেখো 5 লক্ষ টাকা নিচ্ছে কোথায় বলো তো? তারপর হচ্ছে মাইক্রোতে কোথায় বাবা? খেয়াল করো 5 থেকে কত? এই যে 5 থেকে 50 লক্ষ টাকার ভিতরে। আবার ক্ষুদ্রতে আসো, দেখো তো 50 থেকে কত? এই যে 50 থেকে 10। আবার দেখো মাঝারিতে আসো, এখানে দেখো 10 থেকে 30। তারপর হচ্ছে বৃহতে 30+। এই যে কয়টা সংখ্যা মুখস্থ রাখবা? 4টা সংখ্যা মুখস্থ রাখলে কিন্তু অনেকগুলো সংখ্যা। কুটির শিল্পে এটা কি শ্রমিক লিখছি নাকি টাকা লিখছি? এটা 5 মাইনাস মানে 5-এর কম, এটা প্লাস মানে 30-এর বেশি। এটা 5 থেকে 50,
মনে রাখার জন্য বলছি। কিসের জন্য বাবা? আমি কোনটা দেখাই দিচ্ছি তোমাদেরকে? 2010। কত সাল দেখাইছি? 2010টা দেখাই দিচ্ছি। শ্রমিকটাও বাবা মনে রাখতে পারবা, 4টা সংখ্যা মুখস্থ করে। 2010টা দেখাই দিচ্ছি। 16 দেখাইছি বাবা? 16টা বইয়ে আছে। কোথায় আছে বাবা? ওই বইয়ে সুন্দর করে বইটাকে সুন্দর করে তুলে ফেলবা। তবে আমি একটা কথা বলে দিই, বলো এখানে ক্ষুদ্র শিল্পকে, ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্প, বৃহৎ শিল্প কয় ভাগে ভাগ করছে বাবা? 2 ভাগে ভাগ করছে। কিন্তু এখানে কি মাইক্রোকে ভাগ করছে? তোমার মাঝ কোথায় মাইক্রোতে ভাগ করছি? মাইক্রো এক প্রকার, কুটিরও কয় প্রকার। কিন্তু 2016 সালের শিল্পনীতিতে এই মাইক্রোটাকে 2 ভাগে ভাগ করবে। কয় ভাগে ভাগ করবে? ওই ম্যানুফ্যাকচারিং আর কি সেবাদানকারী, ওভাবে করে ভাগ করে সুন্দর করে টাকাগুলো লিখে নেবা। আমাদের শুধু এখানে কত টাকা এবং কয়জন শ্রমিক লাগে সেটা মুখস্থ রাখলে হবে। এবং এখান থেকে মনে রাখবো সব থেকে বেশি সিকিউ আসার সম্ভাবনা হচ্ছে এই অংশটা থেকে। এই অংশটা ভোলা যাবে না। তবে আমি একটা কথা বলে দিই, ধরে নাও দেখি তোমরা চিনতে পারো কিনা। তোমাদের তো দেখা দিচ্ছি যে তুমি একটা প্রতিষ্ঠান দিলা, শিল্প প্রতিষ্ঠান। কি প্রতিষ্ঠান বলতো? শিল্প প্রতিষ্ঠানে কি করে বলতো? ধান চাষ করে? প্রক্রিয়াকরণের কাজ চলে। কিসের বাবা? কোনো একটা জিনিস প্রসেসিংয়ের কাজ চলা হয়। তো তুমি যে শিল্প প্রতিষ্ঠান দিছো, এই শিল্প প্রতিষ্ঠান করার জন্য তোমাকে আগে একটা জমি কিনতে হবে। কি কিনতে হবে বলো না? কি কিনতে হবে? এই জমির উপর একটা বিল্ডিং করতে হবে। কি করতে হবে? বিল্ডিংটাকে বলা হয় কি বলো? বলো না? কারখানা। এবার ঘটনা শুনো, জমি কিনলা 2 কোটি টাকা দিয়ে। কয় কোটি? কারখানা করলো 5 কোটি টাকা দিয়ে। কয় কোটি? কয় কোটি টাকা চলে গেছে বলো না? জমি আর কারখানা থাকলে কি উৎপাদন হয়ে যাবে? মেশিন লাগবে। কি লাগবে বাবা? মেশিন নিছো 10 কোটি টাকার। কয় কোটি বাবা? মেশিন কিনে আসতে যায় না, এগুলো বসানো একটা খরচ আছে না? প্রতিস্থাপন ব্যয়। কি ব্যয়? এটা প্রতিস্থাপন ব্যয় গেল মনে করো 2 কোটি টাকা। কয় কোটি টাকা টোটাল গেল? কত? এটা তোমাদের প্রতিষ্ঠান মনে করো না। এদিকে 12 কোটি, এদিকে কত কোটি? কত কোটি গেল? হ্যাঁ 19 কোটি গেল না? তাহলে 19 কোটি হলে তোমার প্রতিষ্ঠানটা কোথায় পড়তেছে দেখো তো? 19 কোটি হলে কি কোথায় পড়বে? কোথায় পড়বে? মনে হচ্ছে মাঝারিতে পড়বে। কিন্তু সমস্যা কি দেখো, ঘটনা কি দেখো। শিল্পনীতিতে বলা হচ্ছে জমি আর কারখানার জন্য যে খরচ গেছে এই খরচটা হিসাব করা যাবে না। এই জন্য তোমরা বইয়ে দেখবে একটা কথা লেখা আছে, ওটা এই জন্য বলে আর কি। তাহলে তোমরা বইয়ে দেখবা কি একটা কথা কি দেখবা বলতো? জমি ও কি বলতো কারখানা ভবন, এগুলো ভবন এগুলো ব্যতি রেখে, মানে এগুলো বাদ দিয়ে স্থায়ী সম্পদের মূল্য এবং অন্যান্য হাবে যাবে যা লাগবে, সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে আমার কত টাকা দাঁড়াচ্ছে? 12 কোটি হলে কোথায় পড়তেছে? তাও মাঝারিতে নাকি? তাও মাঝারিতে পড়তেছে। তাহলে মাঝারিতে ঠিক আছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে কারখানার ভবন আর জমির টাকাটা হিসাব করা যাবে না। কি বলছি বুঝো নাই? আমরা যখন কারখানা ভবন আর জমির টাকা হিসাব করে ফেলবো তখন কিন্তু টাকার একটা বড় হবে, ওটা হিসাব করা যাবে না। আচ্ছা এটা বলে দিলাম আর কি। এবার তোমাদের কাজ কি বলছি বলো তো? 16 শিল্পনীতি অনুসারে যে টাকাগুলো যেভাবে যেভাবে বসা দরকার ওভাবে তোমরা বসাবা। এখন এগুলো বাদ দিয়ে এই 5টা বাদ দিয়ে, এই 5টা মানে কে কে বলো তো? একটা কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি, এটা কি? এগুলো বাদ দিয়ে আমাদের আরো 7 প্রকার আছে। কয় প্রকার আছে? কি কি বলো তো? বলো না। হাইটেক, সংরক্ষিত, তারপর কি? নিয়ন্ত্রিত, অগ্রাধিকার, উচ্চ অগ্রাধিকার, হস্ত ও তাঁত, আর এটা হচ্ছে কি? সৃজনশীল শিল্প। এগুলো হচ্ছে তোমাদের কাকে বলে জানতে হবে। কি জানতে হবে? কাকে বলে জানতে হবে এবং এগুলোর উদাহরণগুলো জানতে হবে। এখানের মধ্যে আমি তোমাদের সাথে হাইটেক শিল্প, সংরক্ষিত শিল্প, সৃজনশীল শিল্প, এই 3টা শিল্প নিয়ে একটু কথা বলবো কারণ এগুলো আসে। ঠিক আছে? তাহলে হাইটেক শিল্প লিখো প্রথম। হাইটেক শিল্প কাকে বলে? বাকিগুলো তোমরা বাসায় লিখে ফেলিও, বাকিগুলো তোমরা বাসায় লিখবা।
তাহলে কি শিল্প বলতেছি বলতো? হাইটেক শিল্প কাকে বলে? একটা কথা মনে রাখবে, এগুলো বানায় বানায় লেখার চেষ্টা করবে না, এগুলো যেভাবে লেখা থাকবে প্রত্যেক বইয়ে দেখবে যে একই রকম। এগুলো হচ্ছে শিল্পনীতিতে যেভাবে বলছে ওভাবে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতেছি, কোন শিল্পের কথা বলতেছি? লিখো জ্ঞান ও প্রযুক্তি নির্ভর। কি বলেছি বলতো? আমি লিখে দিই কারণ আমাদের ক্লায়েন্ট আছে ইউটিউবে। কি বলেছি বলতো? জ্ঞান ও প্রযুক্তি নির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক। জ্ঞান ও প্রযুক্তি নির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক পরিবেশ বান্ধব ও আইটি বা গবেষণা এবং উন্নয়ন নির্ভর শিল্পকে হাইটেক শিল্প বলে। কি শিল্প বলে? বাংলাদেশে একটা হাইটেক শিল্প আছে, সেটা হচ্ছে কোথায় জানো? গাজীপুরে। কোথায়? গাজীপুরে একটা হাইটেক শিল্প আছে। হাইটেক শিল্প তাহলে কি বলেছি বাবা? জ্ঞান ও কি নির্ভর, যেটা প্রযুক্তির সাথে রিলেটেড আর কি। মনে করো আমরা যে কার কাছে দুইটা কলম থাকলো, ওই ওখানে লাল কলম, নীল কলম, সাদা কলম, নীল পরিযাবী সব আছে। একটা কথা শোনো, ঘটনা বলি বারবার, গল্প বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে। ওই যে কথাটা বলতে যাচ্ছিলাম আর কি, হাইটেক শিল্পের উদাহরণ বলো তো কয়েকটা। হাইটেক শিল্পের উদাহরণ বলো, বলতে পারবে না? ওই যে বৃষ্টি আসবে নাকি আসবে না? কোন বৃষ্টি? শিলাবৃষ্টি? তোমার মনের বৃষ্টি না? আসবে কি আসবে না সেটা জানো কেমনে বলো তো? আবহাওয়ার মাধ্যমে জানা যাবে? তো যেগুলো জানাতে পারেন জানাচ্ছে, চাঁদের সাথে কার সাথে কার কখন দেখা হবে, কার সাথে কে লাগে ফুটে যাবে, এগুলো জানতেছো না? যেগুলোকে বলা হয় জ্যোতিষশাস্ত্র, এগুলো এক ধরনের কি শিল্প বলো তো? হাইটেক শিল্প। তাহলে একটা বলছে হাইটেক শিল্প, আর কি বলো তো? আচ্ছা তার আগে সৃজনশীল শিল্পটা একটু লিখো। সৃজনশীল শিল্প জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষবিদ্যা। আচ্ছা এরপর আসো সৃজনশীল শিল্প কাকে বলে লিখো। লিখো সৃজনশীল শিল্প বলতে পরীক্ষার হলে বানিয়ে বানিয়ে লেখাকে সৃজনশীল শিল্প বলে, নাকি? অন্যের কাছ থেকে দেখে দেখে না লিখে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম ভেবে উদ্দীপক দুই একবার রিপিট করে দেওয়াকে আচ্ছা লিখো সৃজনশীল শিল্প বলতে সেই সমস্ত শিল্পকে বোঝায়, এই কথা বলিস না বাবা, কি বলেছি বলতো? সৃজনশীল শিল্প বলতে সেই সমস্ত শিল্পকে বোঝায় যা শৈল্পিক মনন ও উদ্ভাবনী, শৈল্পিক মনন যার মনটা হচ্ছে শৈল্পিক, উদ্ভাবনী, মেধা দক্ষতা
ও কলা কৌশল, কলা কৌশল অথবা দেখা যাচ্ছে কিনা কে জানে, অথবা আধুনিক প্রযুক্তি, কি বলেছি বাবা? আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, আধুনিক প্রযুক্তি ব্যবহার, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে করে লিখছো? নান্দনিক ও সৃষ্টিশীল। আচ্ছা আমি বলে দিচ্ছি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নান্দনিক ও সৃষ্টিশীল দ্রব্য উৎপাদন করে, সৃষ্টিশীল দ্রব্য উৎপাদন করে। তাহলে সৃজনশীল শিল্প বলতে সেই সমস্ত শিল্পকে বোঝাচ্ছে যেগুলো শৈল্পিক মনন এবং উদ্ভাবনী মেধাশক্তি দক্ষতা দিয়ে বা কলাকৌশল ব্যবহার করে অথবা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তোমার হচ্ছে নান্দনিক মানে নিত্য নতুন সৃষ্টিশীল দ্রব্য উৎপাদন করে। যেমন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, কি বলেছে বলতো? তারপর হচ্ছে একটা হিরো আলমের মতো গান টান বানানো, এটা এক ধরনের কি শিল্প? সৃজনশীল শিল্প। গান তৈরি করা, নাটক তৈরি করা, এগুলো এক ধরনের সৃজনশীল শিল্প। নান্দনিক মানে নিত্য নতুন, সৃষ্টিশীল, হ্যাঁ নান্দনিক ও সৃষ্টিশীল দ্রব্য উৎপাদন করে, যেগুলো হচ্ছে নান্দনিক ও সৃষ্টিশীল দ্রব্য উৎপাদন করে। লিখছো নি বাবা? লিখছো? দৌড়বাজে তাড়াতাড়ি লিখ নাই। এরপর বাকি আছে কে? ওটা একটু লিখে ফেলি। হ্যাঁ দেখো, সংরক্ষিত শিল্প। সংরক্ষিত শিল্প কাকে বলে? লিখো লিখো, সরকারি নির্দেশনার মাধ্যমে উপরে আওয়াজুদ্দিন কিনলে মাথা ঢুকার দিতে। কি বলেছো বাবা? সরকারি নির্দেশনার মাধ্যমে যেসব শিল্প, হ্যাঁ যেসব শিল্প জাতীয় স্বার্থে সংরক্ষিত রাখা প্রয়োজন, রাখা। তাহলে সরকারি নির্দেশনা মাধ্যমে যেসব শিল্প জাতীয় স্বার্থে সংরক্ষিত রাখা প্রয়োজন এবং যেসব শিল্প, এটা কে? স্পর্শকাতর ও সংবেদনশীল, যেসব শিল্প স্পর্শকাতর এবং কি বলতো সংবেদনশীল হিসেবে সরকারি বিনিয়োগের জন্য সংরক্ষিত থাকে, তাকে সংরক্ষিত শিল্প বলে। তাকে কি শিল্প বলে? সংরক্ষিত শিল্প বলে। মানে টাকার পরিমাণ একটু বাড়া দিচ্ছে। 2010 সালে তো আমরা অত বেশি উন্নত ছিলাম না, এখন আমরা একটু উন্নত হচ্ছি না, টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে এটা কি গেল বলো তো? সংরক্ষিত শিল্প কাকে বলে? যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো আমি লিখে দিচ্ছি।
লেডিস এন্ড জেন্টলম্যান একটু শুনেন, এখানে খেয়াল করেন, হাইটেক শিল্প, সংরক্ষিত শিল্প, নিয়ন্ত্রিত শিল্প, অগ্রাধিকার শিল্প, উচ্চ অগ্রাধিকার শিল্প, হস্ততাঁত, শেষ শিল্প। এই এখানের মধ্যে আমি কয়টা লিখেছি? আরও 4টা আছে। কয়টা আছে? আরও 4টা। এগুলো তোমরা বাসায় লিখবা এবং 5টা করে উদাহরণ লিখবা। প্রত্যেকটার জন্য কয়টা করে উদাহরণ? আচ্ছা, সংরক্ষিত শিল্পের উদাহরণ বলছি, যেমন অস্ত্র, কি বলেছি? পারমাণবিক বোমা। তারপর হচ্ছে টাকশাল, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার টাকশাল জানো না? যেখানে টাকা উৎপাদন হয়। কি উৎপাদন হয়? টাকশালও কিন্তু গাজীপুরে। টাকশালও কোথায়? গাজীপুর। হ্যাঁ, ওখানে গিয়ে তোমরা টাকা ছাপাই আসতে পারবা। তুমি যদি বলো যে আমি একটু গরিব মানুষ, আমাকে একটু তাহলে সব। এটা কি এই মুহূর্তে আপডেট আসার সময়? মারে যন্ত্রণাদায়ক না দেখি। যাক, এতগুলো স্টুডেন্ট কেমনে চলে আসছে এখানে? তুই আসছিস না? এগুলো পারবা। এবার তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, ওটা একটু সবাই বাসায় অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে তৈরি করবা। কয়েকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, কয়েকটা প্রশ্ন দিচ্ছি, ওগুলো কালকে লিখে নিয়ে আসবা, যারা কালকে ক্লাস করতে আসবা, নাহলে ক্লাসে আসার দরকার নেই। এগুলো বাড়ির কাজ, হাউস ওয়াইফ। ভাই, কালকে কিন্তু মারাত্মক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হবে। না, এটাতে তাহলে প্রথম কোয়েশ্চেন কি বলতো? ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পার্থক্য। 4টা তো তোমরা পারলে 8টা পড়বা। কেন? 4টা পড়বা হচ্ছে ক্ষয়ের জন্য, 8টা পড়বা হচ্ছে ক্ষয়ের জন্য। কোয়েশ্চেন 2 ওবাদি লিখিল, ন দেখিলে আই ফ্লেম দে। ক্ষুদ্র ও কুটির শিল্প। লাইভ বন্ধ হয়ে গেছে আবার। কিভাবে গ্রামীণ, বাবা এটা কি লিখছে যে? গ্রামীণ অর্থনীতি বিকাশে ভূমিকা রাখে। এই মেভনি অশিক্ষিত একদম। লিখো, ক্ষুদ্র ও কুটির শিল্প কিভাবে দেশের সুষম উন্নয়ন ঘটায়। বাবা, এগুলো অনুধাবনমূলক প্রশ্ন যেভাবে লিখতে হয় ওভাবে করে লিখবা। বৃহৎ শিল্প কিভাবে বেকার সমস্যা সমাধান করতে পারে। কোয়েশ্চেন 5 নম্বর কোয়েশ্চেনটা আমি দেখবো সবার হাতে কি লিখছ। বৃহৎ শিল্প না, বাকিগুলো তো সবগুলো লিখতে হবে। এটা কে কত সুন্দর ফুটে তুলতে পারে সেটা দেখবো, কারণ এটা তো মারাত্মক কোয়েশ্চেন। বৃহৎ শিল্প কিভাবে আয় বৈষম্য সৃষ্টি করে?
গ্রুপে দিবা আমাকে দেখানোর দরকার নেই, গ্রুপে দিয়ে দিও। আমি এখানে বাড়ির কাজ চেক করে পড়া শুরু করব। এগুলো হচ্ছে বাড়ির কাজ এবং আমাদের কালকে হচ্ছে এই অধ্যায়ের লাস্ট ক্লাস। আমি বারবার বলেছি এই অধ্যায়ের, শুনো, এই অধ্যায়ের সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটিস। এখানে সারা কিছুই করতে পারবে না, এগুলো আমাদের যদ্দূর পারার ওদূর বললাম। এবার তোমরা সুন্দর করে নোট করে পড়তে হবে বেশি বেশি। কালকেও কিন্তু আমি অনেকগুলো কথা বলবো। যারা একটা বই পড়ো